স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। নারায়ণগঞ্জে অপহরণ হওয়া 7 জনের মধ্যে 6 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শোকাবহ এই ঘটনায় বিক্ষুব্ধ হয়ে স্থানীয় অনেক মানুষ নেমে এসেছে রাস্তায়। আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এক দশকের বিচারহীন হত্যা নিয়েও অভিযোগ করে আসছেন দেশ বিদেশে মানবাধিকার কর্মীরা। এসব নিয়ে আজকের আলোচনা আমাদের নিরাপত্তা। কথা বলতে স্টুডিওতে আছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে আছেন সাবেক আইজি নুরুল হুদা, এবং আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং মানবাধিকার কর্মী অধ্যাপক আমেনা মহাসিন। আমাদের সঙ্গে আরো যোগ দিচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে প্রথমে চলে যাব। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান, আপনি আমাদেরকে একটু বলবেন যে নারায়ণগঞ্জে যে ঘটনাগুলি ঘটেছে এর জন্য আপনি দায়ী করবেন কাকে? দেখেন, দায়িত্ব আগে আমরা অনুসন্ধান করব, আগে আমরা তদন্ত করব, তারপর তো দায়ী আসছে। আমরা দায়ীটা বের করার জন্যই আমরা তদন্ত শুরু করেছি। এখন আপনারা জানেন যারা ভিকটিম তারা একটা মামলা করেছে, একটা এজাহার দিয়েছে। আমরা সেইটার আলোকে আমরা ওই যাদের নামে মামলা হয়েছে তাদেরকে ধরার প্রচেষ্টা নিয়েছি এবং তাদেরকে ধরবো। আমরা ওই তাদেরকে সহকারে এবং আরো কিছু যদি প্রাসঙ্গিক যদি কিছু থাকে এবং আমাদের কাছে যেগুলো আসছে এগুলি সব মিলিয়ে ঝুলিয়ে আমরা তদন্ত করে তারপরে বলতে পারবো এখানে দায়ী কে। ব্যবস্থা দিতে যে সরকার এবং প্রশাসন ব্যর্থ হলো, তার নিরাপত্তা ব্যবস্থা দিতে যে সরকার এবং প্রশাসন ব্যবস্থা ব্যর্থ হলো, তার জন্য আমরা গতকাল 7 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিসি, এসপি সহ, র্যাবের সিও সহ প্রত্যাহার হতে দেখেছি। সরকারের, প্রশাসনের আপনার কোনো ব্যর্থতা আছে এখানে? না না, আমি তো সরকার ব্যর্থ হয়ে গেছে এটা আমি মনে করি না। সরকার যা যা করণীয় সবই করছে। এখানে এই ধরনের অপহরণ কিন্তু আজকে নতুন না। এই ধরনের অপহরণ কালকেই ঘটছে এমন তো নয়। এই ধরনের অপহরণ পৃথিবী জুড়ে এবং বাংলাদেশেও এইরকম অপহরণ প্রতি বৎসরে যদি দেখেন, প্রতি বৎসরে কিন্তু এটা হচ্ছে। এটা ক্রমান্বয়ে আমাদের এই কমে আসছে, এটাও সত্যি। তো এই ধরনের অপহরণ কেউরই কাম্য নয় এবং এই অপহরণ দমানোর জন্য আমরা যা যা করণের আমরা করছি। এটা হঠাৎ করে ব্যক্তি লোভে বশবর্তী হয়ে আক্রোশে একটা শত্রুতামের জন্য এই ধরনের অপহরণ হয়ে থাকে এবং সেটাই হয়েছে বলে আমি মনে করি। কমে আসছে, এটা আপনি কোন পরিসংখ্যানের ভিত্তিতে বলছেন মাননীয় মন্ত্রী? আপনি যদি প্রতি বৎসরের যে পরিসংখ্যানটা আছে, আপনি যদি স্টার্ট করেন 2005-এর থেকে, 2005-এ কত হয়েছিল, 2006-এ কত হয়েছিল, এরকম করে 2012 দেখেন, 2013 দেখেন, তাহলে আপনি দেখবেন এগুলি ক্রমান্বয়ে যতজন অপহরণ হয়েছিল অলরেডি ততজন অপহরণ এই 4 মাসে হয়ে গিয়েছে 14 সালে। আমরা অন্য একটি প্রসঙ্গে আসি। মাননীয় মন্ত্রী, আমরা শুনেছি যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি দেখা করতে গিয়েছিলেন। আপনাকে আমি আইন সালিশ কেন্দ্রের রিপোর্টের কথা আমি বলছিলাম। আইন সালিশ কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী রুটিন ওয়ার্ক, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করা এটা রুটিন ওয়ার্ক। আমি যেহেতু উনি মাননীয় প্রধানমন্ত্রী এই স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখাশোনা করেন এবং উনি মন্ত্রী এটার, সেই জন্য আমি তার কাছে সবসময় পরামর্শের জন্য যাই। উনি নারায়ণগঞ্জ বিষয়ে আপনাকে কি পরামর্শ দিয়েছেন? উনি যেটা বলেছেন সেটা আমি তাকে জানিয়েছিলাম যে একটা মামলা হয়েছে, একটা এজাহার হয়েছে, উনি সেটাও জানতেন এবং বলছেন যে এগুলি ধরার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নাও, এগুলিকে ধরে নিয়ে এগুলো আইনের সম্মুখে নিয়ে আসো এবং যত ধরনের তদন্ত, যত ধরনের যা কিছু আছে সব কিছু ব্যবস্থা নিয়ে যেন আমরা এই উদ্ঘাটন করতে পারি কেন এই ঘটনাটা ঘটেছে, সেই ব্যবস্থা উনি করার জন্য। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে ফিরে আসি। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি কয়েকদিন আগে বলেছিলেন, 2 দিন আগে আপনি আসলে বলেছিলেন যে গুম অপহরণ মাত্রা ছাড়িয়ে গেছে। আপনি কাকে দায়ী করবেন এর জন্য? এটাকে কে কাকে দায়ী করবে সেটা বড় কথা না। বড় কথাটি হচ্ছে যে এই অপরাধটা বেশি হয়ে যাচ্ছে। এটাই বলছিলাম, সীমা ছাড়িয়ে যাচ্ছে। সীমা যে ছাড়িয়ে যাচ্ছে আপনি তো ফলাফল দেখলেনই। তবে বিষয়টা হচ্ছে আইজিপি সাহেব আছেন,
যে গুম বা এই হত্যা 364 আমাদের আইনে নাই, এটা আপনার কি বলে পেনাল কোডও আছে, ক্রিমিনাল প্রসিজার কোডও আছে। এটা খুব ঘৃণ্য অপরাধ। এই অপরাধটা, আর বিশেষ করে আজকে যা দেখলাম যে লাস্ট আমার কাছে খুবই খারাপ লাগছে। তো এটা আসার কথা এই যে অন্তত সরকার গতকালকে এই যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সমস্ত রেসপন্সিবল অফিসারদেরকে উইথড্র করে নতুন অফিসার দিয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে তারা এই ব্যাপারে কনসার্ন হয়েছে। কিন্তু এই জায়গাটি কারো জন্যই মঙ্গল না, এবং এটি একটি যদি অপরাধ হিসাবে আমরা দেখি, অল ওভার যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, তো মাস্ট কন্ডেম ইট, এবং নট অনলি কন্ডেম ইট, আমরা এটাও আশা করব এটা যত তাড়াতাড়ি কমে আসে। এবং এটা বিচারহীনতার কথা যেটা আনছেন, এটা এভাবে না দেখেন। আমাকে যেটা কনসার্ন করেছেন, অফিসার অব দি কোর্ট যে অ্যাডভোকেট, সে আসছে এদিকে, তাকেও নিয়ে গেল, বেড়ে ফেলল। সবচেয়ে যেটি বড় ঘটনা, এই রাস্তার মোড়েই কিন্তু এর আগের যে লোকপেনটা ওই মিসেস হাসানের হাজব্যান্ড কি জানি আবু আবু বকর বকর সিদ্দিক। সিদ্দিক, তাকে এই জায়গাটাকে দিয়েছে। তো এর পুলিশ কি করতেছিল, র্যাব কি করতেছিল, ইন্টেলিজেন্স কি করতেছিল, স্পেশাল ব্রাঞ্চ কি করতেছিল, সিআইডি কি করতেছিল? তারা তো এটা স্পটটা তো আইডেন্টিফাই করেছে যে এই জায়গায় এই সমস্ত ঘটনা ঘটছে। তো তাদের কতগুলা পুলিশের দুইটা জিনিস, এটা প্রিভেনশন অফ দি ক্রাইম ইজ ওয়ান অফ দি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাদের সেই ক্ষেত্রে- ক্রাইম কমিশন হয়ে সেই ক্ষেত্রে যাওয়ার পরে একরকম এই জায়গাটা আমরা দেখি। সেই ক্ষেত্রে সরকার একটু ব্যর্থতার পরিচয় দিচ্ছে আমি বলে আপনি মনে মনে- না, করছেন? প্রশাসনের কথা আমি বলছি জি। যে এটা তাদের পুলিশের অন্তত করা উচিত ছিল, র্যাবের অন্তত করা উচিত ছিল, যেখানে এই ঘটনাটি ঘটতে পারে। না করে তারা যেটা করে নাই, সেই কারণে কিন্তু গভর্নমেন্ট এদেরকে সরিয়েছে। দ্যাট মিনস এটা তো ঠিকই যে এরা যে প্রশাসনটা দিতে তারা ফেল করেছে। আপনি মনে করছেন তারা যে প্রশ্নটা দিতে যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেটা কি একটি স্বাভাবিক কাজে আমরা অনেক সময় সফল হই, অনেক সময় ব্যর্থ হই, সেরকম কোনো কিছু নাকি? নো, ভেরি এক্সট্রাঅর্ডিনারি থিং। একসঙ্গে আপনার ডিসি, এসপি, দুইটা ওসি, র্যাবের সিও কেউ ড্র করা, জি, আর 7টা মানুষ একসঙ্গে নিয়ে যাওয়া, এর আগেও ঘটনা ঘটা, এবং আজকে যে লাশ ভেসে ওঠা, তাও নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জ তো জি। ঢাকার পাশে একটা বন্দর, এবং এটা রাজনীতির জন্যে, অন্তত বিশেষ করে আওয়ামী রাজনীতির জন্য এটা সূতিকাগার। সুতরাং এই ঘটনাটা সারা দেশবাসী এটি লক্ষ্য করেছে, এবং এবং সবাই আপনি- কিন্তু আপনি- এই জিনিসটা সম্বন্ধে, আপনি- এই অপরাধ সম্বন্ধে, অপরাধীদের সম্বন্ধে অত্যন্ত ঘৃণা প্রকাশ করছে। জনাব মোহাম্মদ নুরুল হুদা, আপনি কি মনে করছেন যে আমরা যে অপহরণের ঘটনাগুলি দেখছি, সেই অপহরণে কিন্তু কোনো রকম টাকা পয়সা দাবি করা হচ্ছে না, অন্য কোনো দাবি দেওয়া নাই, এইটা কিরকম অপহরণ? একজন অপরাধ বিশেষজ্ঞ হিসেবে আপনার কাছে কি মনে হয়? এবং জনাব সুরঞ্জিত সেনগুপ্ত এক ধরনের ব্যর্থতার কথা বললেন, সেই ব্যর্থতার দায়ও আপনি আসলে কাকে দেবেন? যদি একটু- এই যে যারা এখানে অপহৃত হয়েছে এবং সাবসিকুয়েন্টলি যাদের ডেড বডি পাওয়া গেল, ওদের প্রত্যেকেরই দেখেন একটা প্রতিনিধিত্বমূলক পরিচয় আছে। তারা কেউ আইন ব্যবসার সাথে, কেউ মিউনিসিপ্যাল বডির ইলেক্টেড লোক। অতএব গন্ডগোলটা এই ঘটনার সূত্রপাত সেসব জায়গার মধ্যে থাকতে পারে, সেটা তদন্ত করে তো বের করা যাবে। এবং আমি ওনার সাথে অ্যাগ্রি করি। এবং এফআইআরও করেছে। হ্যাঁ, পরে তো হয়েছে এইটা, কিন্তু এটা ঘটনা 4 দিন পরে যেহেতু হচ্ছে, এইগুলো এখন কখন তাদের হত্যা হয়েছে সেটা তো পোস্টমর্টেমে বলবেন। তো এটাতেই এই যে প্রিভেন্টিভ অ্যাকশনের কথা বললেন, সম্ভবত সেটা প্রায় সত্যের কাছাকাছি। তার জন্য এই যে এত ব্যাপক হারে যে বদলি হচ্ছে, সেটা সরকার যে উদ্বিগ্ন এবং সরকার যে সিজড অফ দি ম্যাটার, তার একটা ইন্ডিকেশন দেখা যায় আর কি। এবং এটাই আমি বলবো যে এটা ঘটনার চেয়ে বেশি ফিয়ার অফ ক্রাইম, যেটা অপরাধ সম্বন্ধে যে ভীতি আসে জনমনে, সেইটা যে কোনো রাজনৈতিক সরকারের জন্য একটা উদ্বিগ্ন হওয়ার বিষয়। এবং আমি নিশ্চিত, যেটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বললেন, যে প্রধানমন্ত্রী এই দপ্তরের দায়িত্বে আছেন এবং তাকে নির্দেশনা দিয়েছেন। তবে দুঃখজনক তো নিশ্চয়ই ঘটে যাওয়ার, যেটা আগে বললেন, আগে একটা ঘটনাস্থল অকুস্থল যদি একই জায়গায় হয়,
সেসব জায়গায় প্রিভেন্টিভ অ্যারেঞ্জমেন্টস থাকলে হয়তো ভালো হতো। কিন্তু এই সব ঘটনার পিছনে অনেক প্রিমেডিটেটেড ব্যাপার আছে মনে হচ্ছে যে ঘটনা দেখে। প্রফেসর আমিনা মহসিন, আপনার বিশ্লেষণ কি? আমি খালি একটি কথা ওনার সঙ্গে এনলাইটেন লোক, যে এই পুলিশদেরকে যারা, হাউ মেনি ক্রাইমস ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড, এর চেয়ে আপনার যে হাউ মেনি ক্রাইমস কমিট করার পরে কি প্রতিষেধক করছে, তার চেয়ে হাউ মেনি ক্রাইমস ইউ কুড হ্যাভ অ্যাভয়েডেড, এর মধ্যে আবার আছে কি ডেটারেন্টটা তুমি করেছো। এই জায়গাটাতে একটু আমি এগুলো মাপ দেওয়া যায় না। যে সমস্ত আপনার প্রিভেন্টিভ অ্যাকশনস থাকলে যে ভলিউম অফ ক্রাইম হয় তার কম হয়, কিন্তু ওইটা মাপার কোনো যন্ত্র নাই যে আমি কতভাবে হয়েছিল এইটা, সেটা মাপা যায় না। আমরা এই বিষয়ে আরো আপনার কাছে শুনবো। আমি একটু প্রফেসর আমিনা মহসিনের কাছে শুনি এই ঘটনার আপনার মূল্যায়ন, বিশ্লেষণ এবং আপনার প্রতিক্রিয়া, পর্যবেক্ষণ। ধন্যবাদ খালেদ। খালেদ, আপনি নিশ্চয় শুনে থাকবেন যে সাউথ কোরিয়া একটা ফেরি ডুবেছিল, তাই না? এবং তারপরে সাউথ কোরিয়ার প্রাইম মিনিস্টার কিন্তু রিজাইন করেছেন, তাই না? আচ্ছা, এখন আপনি যদি আমি আপনার মূল প্রশ্নে আসি, আমি এই ঘটনার জন্য প্রথমত দায়ী করব সরকারকে, কারণ সরকারের দায়িত্ব এই বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার, এবং এখানে আমি বলবো সরকার অবশ্যই দায়ী। আইন শৃঙ্খলা বাহিনী বলেন, প্রশাসন বলেন, সবাই সরকারেরই কিন্তু অংশ। সুতরাং আমি প্রাইমারিলি দায়িত্ব সরকারের উপরেই এটার বর্তাবে, এবং এটার জন্য আমি বলবো যে এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন আছে, দায়মুক্তির একটা সংস্কৃতি আমাদের মধ্যে এসে গেছে, এবং আরও যদি আমি একটু বিশ্লেষণ করি জিনিসটা, আমি জানি না আপনার কাছে কতটুকু সময় আছে, তাহলে আমি বলবো যে এই সরকারটা বেশ একটা দুর্বল অবস্থানে কিন্তু দাঁড়িয়ে আছে। যে সরকার এ ধরনের একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তা আপাতত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে তার একটা ব্রুট মেজরিটি আছে, কিন্তু সেই মেজরিটি কিন্তু সবসময় তাকে একটা শক্তিশালী অবস্থানে পৌঁছিয়ে দেয় না। এবং যখন তারা ওরকম একটা অবস্থানে থাকে, তখন কিন্তু বিভিন্ন যে আইন বলেন বা প্রশাসনের যে বিভিন্ন সংগঠনগুলো থাকে, সেগুলোর মধ্যেও কিন্তু এক ধরনের দুর্বলতা আসে, এবং সরকার শক্ত ভিত্তিতে থাকে না ওদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য। আপা যে প্রশ্নগুলি তুললেন, আমরা বিরতির পরে এসে জনাব সুরঞ্জন সেনগুপ্ত আপনার কাছে শুনবো। উনি সরকারের ভিতরকার দুর্বলতা বলছেন, কারণ এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কথা বলছেন সেটা, কিন্তু আমাদের কাছে একটি টেকনিক্যাল বিষয়ে একটু জনাব মামুনুল হুদা আমাদের যদি এনলাইটেন করেন। আনিস একজন আমাদের দর্শক, উনি বলেছেন যে র্যাব বা পুলিশের সাদা পোশাকের যে অভিযান, সেই অভিযান বন্ধ করা উচিত, তাহলে এই ধরনের অপহরণ গুম অতি দ্রুত কমতে পারে, কারণ অনেক ক্ষেত্রে র্যাব বা পুলিশের নাম ব্যবহার করা হচ্ছে অপহরণ করার সময়। আপনি কি মনে করেন? না, এভাবে পৃথিবীর সব জায়গাতেই পুলিশ বাহিনী বা শৃঙ্খলা বাহিনী তাদের সাদা পোশাকে তারা কাজ করে, সেটা একটা স্ট্র্যাটেজির একটা কৌশলের একটা অংশ। অতএব ঢালাওভাবে যে সাদা পোশাকে কোনো অভিযান করা যাবে না, আর সাদা পোশাকে অভিযান বন্ধ হলেই এই অপরাধ কমে আসবে, এটা ডাইরেক্ট কোনো কোরিলেশন নাই। কিন্তু আমি যদি সাদা পোশাকে কোনো পুলিশ আমাকে ধরতে আসে, আমি সেই পুলিশকে বলতে পারি কিনা যে আপনি পরিচিত নিশ্চিত করুন কোনো কিছু হ্যাঁ, দেখে? আপনি আইডেন্টিটি নিশ্চয়ই চাইতে পারেন, আইডেন্টি দেখাবেন, এবং সবাইকে চাইতে পারেন আইনত সে দিতে বাধ্য থাকবে, এবং সেই আইডেন্টিটি মানে হ্যাঁ, এটা দিতে এরকম পারবে, ডিস্টিংগুইশড আইডেন্টিটি হবে যেটাতে তাকে চেনা যাবে। প্লেন ক্লথ অপারেশন ইংল্যান্ডে হয়, লন্ডন শহরেও হয়। জি, কিন্তু তাকে যখন আইডেন্টিটি দেখাইতে বলা হয় সে দেখায় হ্যাঁ, দিতে বাধ্য থাকবে, এবং সেই আইডেন্টিটি মানে হ্যাঁ, এটা দিতে এরকম পারবে, ডিস্টিংগুইশড আইডেন্টিটি হবে যেটাতে তাকে চেনা যাবে। প্লেন ক্লথ অপারেশন ইংল্যান্ডে হয়, লন্ডন শহরেও হয়। জি, কিন্তু তাকে যখন আইডেন্টিটি দেখাইতে বলা হয় সে দেখায়। হ্যাঁ, সেটা। বাধ্য। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। বিরতির পর ফিরে এসে জনাব সুরঞ্জন সেনগুপ্ত আপনার সরকারের ভিতরে দুর্বলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়ন এই সম্পর্কে একটু জানতে চাইবো, যেটি প্রফেসর আমিনা মহসিন প্রশ্ন তুলেছেন। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। প্রফেসর আমিনা মহসিন সরকারের অন্তর্গত দুর্বলতা, রাজনৈতিক দুর্বৃত্তায়নকেও দায়ী করেছেন, এবং সরকারকে সর্বোপরি দায়ী করেছেন যেহেতু সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সুরঞ্জন সেনগুপ্ত আপনার কাছে শুনবো। আমরা যে আলোচনাটা করছিলাম, আমরা এটাকে অপরাধ ধরে অপরাধ এবং অপরাধীদের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। এটাকে একটা পলিটিসাইজ করতে চাই নাই, বুঝছেন? এই ক্রাইমটাকে এটা দুর্বৃত্তায়ন, রাজনীতি, দায় মুক্তি, অনেক কথা এটা তো একটা সাধারণ ক্রাইম ছিল না, এটা তো অপরাধ ছিল আমরা আশা না। করেছিলাম সে আরো, যেমন আমি এই হুদা সাহেবের কথা শুনিয়ে আসছি, আমি তার আলোচনাও শুনি, আমি দেখি তার মধ্যে একটা
অন্য একটা ইন্টেলেক্ট আছে। এই কথায় যদি আমি যাই তাহলে এই জিনিসটা আলোচনাটা নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে এই কারণে, দায় মুক্তির প্রশ্নটা কখন থেকে আসে? ওই আবার আমাদের আমি তো পুরনো সেই কথা, indemnity, সেই indemnity পার্লামেন্টে আমি ছিলাম, ক্লিন আর্ট অপারেশন আমি দেখেছি, 60 জনের দায় মুক্তি আমি দেখেছি। আমার জীবনের দায় মুক্তি প্রথম হচ্ছে এই বঙ্গবন্ধু হত্যার পরে এলো এই দায় মুক্তি, which was made a part of the constitution, সেই এরপরে আসে এইটা কে করেছে? বিএনপি করে। আমি বিএনপি আওয়ামী লীগের ঝগড়া আমি আনতে চাই না। না, এখানে তো আমি বিএনপি please, আওয়ামী please লীগের allow ঝগড়া me to আছে finish. না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে অপরাধটা, এই অপরাধটা থেকে আমাদের বেরোতে হবে। এবং এই অপরাধে দেখা গেছে প্রশাসন ফিক্স আপ হয়েছে, একটা অ্যাকশন হয়েছে, এবং এই অপরাধের আগে একটা এফআইআর আছে, এবং এগুলো লাশগুলো পাওয়া গেছে। এবং 364-এ যেটা হয় এটা উনি জানেন যে বেশিরভাগ দেখা গেল লাশটা গুম, লাশটা আর পাওয়া গেল না। তারপরে অবস্থানটা কি? পুলিশ না পারে চার্জশিট দিতে, না পারে এটা রাখতে, কারণ তখন বলে লাশ যখন পায় না এই লোকটা তো বেঁচে থাকতে পারে, আর যদি মরে গিয়ে থাকে তাহলে তো এখনো হয়ে গেল। না পাওয়া গেলে 364-এই চার্জশিট দিতে পারে, 364-এ চার্জশিট অসুবিধা নাই। চার্জশিট হলে তখন তো ওইটা ওই যে বেনিফিট অফ ডাউটটা থেকে যায়। এখানে কেসটা প্রুভ হয়ে আসছে, এবং এটা দেখা যাচ্ছে এই আইজিপি সাহেব এই কথাটি বলেছেন যে দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে। যেখানে 2 পাবলিক রিপ্রেজেন্টেটিভস আর ইনভলভড, জনপ্রতিনিধিদের দুইজন, একজন আরেকজনের, এবং এরা কারা? ওই কর্পোরেশনের, এরা লিভিং মেম্বার্স, কারা লিভিং কাউন্সিলর্স, এবং তাদের একটা ক্লেশ অফ ইন্টারেস্ট, রাইট, ক্লেশ অফ ইন্টারেস্ট আছে। এরা কারা? দেখা যাচ্ছে সেম রুলিং পার্টির লোক। দেখা যাচ্ছে এরা কারা? যার একজন ভদ্রলোক যে হুজ এন অফিসার অফ দি কোর্ট, সে বেচারা একটা মামলা করেছে, সেও ভিক্টিম হয়ে গেছে। এই অবস্থাটার একটি মানবিক দিক আছে, এই অবস্থাটির একটি ক্রাইমের, ক্রিমিনালিটির দিক আছে, এবং এটার একটা সোশ্যাল যে কটা বলেছেন উনি, এটাকে যে ফিয়ার অফ ক্রাইমের যে কথাটা, ফিয়ার অফ ক্রাইম থেকেই উদ্বিগ্ন হওয়া, আশঙ্কা হওয়া, আতঙ্ক হওয়া, এগুলো আসবে। হ্যাঁ, অন দি টপ অফ ইট এটার সঙ্গে এখন সাউথ কোরিয়াতে ওইটা যদি নিয়ে আসলে আমরা না, ওটা মনে তো- হয় না, উনি না, বলেছেন না। যে আমাদের দেশে কিন্তু আসলে আমরা আমাদের দায় দেশে- স্বীকারের রাজনীতি নাই। আমাদের একজন দর্শক আপনাকে কি একটি মানে ইন্টারেস্টিং প্রশ্ন করেছেন। উনি বলছেন যে জনাব সেনগুপ্ত বলেছেন যে অপহরণের, গুমের, খুনের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনি কি আমাদেরকে বলবেন যে এইটার সীমাটা আসলে কতটুকু? কতটুকু, সেটাই আমি বলছিলাম যে যে সীমাটা হচ্ছে যে গুম এবং অপহরণ হঠাৎ করেই যে চলে আসছে এটা তো না। ওই মেকুলের সাহেব যখন করে গেছে তখনই অপরাধগুলো ছিল। এই অপরাধগুলো সমাজে আমাদের ছিল, উন্নত ডেমোক্রেসির সমাজে আছে, সব জায়গায় আছে, এবং এগুলো ডিফাইন করা আছে, এর প্রসিজিওরও করা আছে। কিন্তু এবারে যেগুলো হচ্ছে এগুলো মনে হচ্ছে যে অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং মানে এবং এই অপরাধটা চলে আসতেছে একটা কর্পোরেশনে, 2টি কাউন্সিলরের মধ্যে, এটা কোনো রকমই আপনি বলছেন যে এটা এবার একটি আসলেই সীমা ছাড়িয়ে যাচ্ছে। আমি একটু জনাব রুলুদা আপনার কাছে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে নারায়ণগঞ্জবাসী সহ যেটা আপনাদের যে সেন্স অফ ফিয়ার, বাংলাদেশের মানুষের যে আতঙ্কের যে পরিস্থিতি, সেটা দূর করতে আপনার এখন সব পরামর্শ কি হবে? এখানে তো সারা দেশে তো এরকম অবস্থা আমি পরিসংখ্যান দেখছি না, পরিসংখ্যানটা নারায়ণগঞ্জ সেন্টারই বেশি। তো সেখানে এই যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট এবং এটা তদন্ত করে বের করা খুব কঠিন কাজ হবে না আমার মনে হয়, কেননা এগুলো নারায়ণগঞ্জের লোকরাও জানে, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট তারা জানবে। আর আমি ওই যে বললাম যে এদের একটা প্রতিনিধিত্বমূলক পরিচয় আছে, তারা কেউ কেউ অফিস অফ প্রফিটও থাকতে পারে, এসবের সাথে একটা সম্পর্ক আছে। এই সূত্র ধরে তদন্ত করলে এটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এবং এটা দ্রুত তদন্ত করে চার্জশিট দিয়ে তাদেরকে ধরতে হবে, তাহলে লোকজনের মধ্যেই ফিয়ার চলে যাবে। আমি ওই যে সীমার কথাটা ঠিক আমি যদি বলতে হয়, যদি সব দেয়, এইটার তো কোনো সীমারেখা টানা যায় না। যদি আপনি পরিসংখ্যান দিয়ে দেখেন, দেখা যাবে অতীতে হয়তো কোনো সময় এর চেয়ে বেশি ছিল বা কম ছিল, কিন্তু তাতে করে তো আমার বর্তমানের যে ফিয়ার অফ ক্রাইম সেটা তো চলে যাচ্ছে না। রাইট। আমাকে এবং একটা গণতান্ত্রিক সরকারের যারা দায়বদ্ধ তাদের জন্য এটা তাদের ফরজ
যে লোকজনের মধ্যে যেন ফিয়ার অফ ক্রাইম না থাকে। আমাদের একজন পুলিশ কর্মকর্তা আজকে আমি শুনছিলাম যে এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে যদি কোনো দৃষ্টান্তমূলক শাস্তি বা শাস্তির ব্যবস্থা করা যেত, বিচারের আওতায় আনা যেত, তাহলে অবশ্যই এই ধরনের অপরাধ থেকে মানুষের একজন নিরাপত্তা বা নিশ্চিত বোধ হতো। কিন্তু এই সব ঘটনার যদি আজকেও চার্জশিট দেওয়া হয়, ওই পুলিশ কর্মকর্তা বললেন যে এটা বিচার হয়ে শেষ হতে 8 থেকে 10 বছর লাগবে। তো সব সময় না, বিচার আপনি ভালো করে জানেন, অপরাধী বিচার ব্যবস্থার পুলিশ একটা অঙ্গ, এর সাথে আমাদের জুডিশিয়ারি সম্পর্ক আছে, এবং আপনি কিভাবে সাক্ষী আনতে পারেন, সাক্ষীরা কতদিন বিচার হয় তার সাথে। কিন্তু এক্সাম্পল 2-3টা সৃষ্টি করতে পারলে তখন ডেটারেন্ট নিশ্চয়ই হবে, আমি বিশ্বাস করি। এই এক্সাম্পল সেখানে কিন্তু ওই রাজনৈতিক ইচ্ছাটা খুব জরুরি। আমি প্রফেসর আমিনা মোহসেনকে শুনি, আমি সঞ্জয় সেনগুপ্তকে শুনি। না, আমি উনি ব্যারিস্টার সুরেন্দ্র সেনগুপ্ত যেটা বললেন, অ্যাডভোকেট সুরেন্দ্র সেনগুপ্ত Sorry, কিন্তু অনেক হ্যাঁ। আইনজ্ঞ, আইন বিশেষজ্ঞ, হ্যাঁ, সংবিধান উনি বিশেষজ্ঞ, তো প্রচুর, অনেক আমরা জানি উনি ভীষণ লার্নেড, মানে আমাদের দেশের একজন আইনজীবী। উনি যে কথাটা বললেন যে এগুলো অপরাধ, আমি আপনার কাছে মানে একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন করছি, আপনার কি মনে হয় না, এবং আপনিও বারবার বলছেন এদের একটা রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার আছে, একজন তো আচ্ছা আমরা ধরে নিলাম একজন লয়ার আছে, বা অন্যজন যিনি ছিলেন ওইখানকার মেয়র, এখানে কি আপনি কোনো ধরনের পলিটিক্স দেখছেন না? মানে আমি আমি তা বলিনি, আমি বলছি যে এটা কিন্তু আপা এইবার এই ক্ষেত্রে আমি তদন্তের স্বার্থে এটা সহায়ক আর কি, এই লোকগুলার বের করার জন্য। এরা তো না, আচ্ছা ঠিক আছে, আপনি ইনভেস্টিগেশনের জায়গাটা বলেন, কিন্তু আমি আমার এখানে একজন নাগরিক হিসেবে আমি বিশ্লেষণ করার জন্য এই জিনিসটা বলছি যে এখানে দুটো জিনিস এসেছে। একটা, উনি বললেন যে না এখানে উনার এটা একটা অপরাধ, উনি এখানে পলিটিক্সটাকে ঠিক আনতে চাচ্ছেন না, কিন্তু এই অপরাধগুলা কারা সংগঠিত করছে সেটা তো আমাকে মাথায় রাখতে হবে। এবং আমাদের এবং আপনি দেখেন, আপনি স্টেটমেন্টগুলো দেখেন, আপনারা বারবার ছবি দেখাচ্ছেন দুইজনের, তাই না? আমরা দেখছি এখানে অভিযোগ, একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, এবং আইভি রহমান উনি ক্লিয়ারলি বলছেন যে প্রশাসন এখানে ব্যর্থ হচ্ছে। এবং এখানে আমি যখন বলছিলাম রাজনীতির দুর্বৃত্তায়ন, আমি এটাই মিন করছিলাম যে দলের ভেতরে নিজেদের দ্বন্দ্ব থাকতে পারে, প্রফিট থাকতে পারে, এটা ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, একটা পজিশনের জন্য সেই আক্রোশটা থাকতে পারে। সো এটাকে আমি রাজনীতি বলবো না, এটাকে কি আমি সিম্পল একটা অপরাধ বলবো যে রাস্তায় একটা লোক যাচ্ছে আমি তাকে মেরে দিলাম, পকেট মেরে দিলাম? জনাব সুরঞ্জিত সেনগুপ্ত সেটা জবাব দিবেন। আমাদের গবেষক দল এই ব্যাপারটাই আপনার কাছে বলতে বলেছে। নারায়ণগঞ্জে যে 7 জন অপহরণ হয়েছেন সেই 7 জনের মধ্যে মোটামুটি মানে গাড়ির চালক এবং এসব মোটামুটি সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত, এবং যারা মারা গেছেন তারা আওয়ামী লীগের কর্মী। আমি তো সরকারের ভিতরের লোক মারা গেছেন বলে সেটাকে রাজনৈতিক বিষয় বিবেচনা করা যাবে কিনা, সেটা কেন করা যাবে না? কারণ সরকার কি রাজনীতির থেকে বাইরে? মানে আমি তো বলছি না, যদি রাজনৈতিক প্রতিপক্ষ হতো তাহলে এই সমীকরণটা আনা সহজ হতো। আমি সেই ডেফিনিশনে এগ্রি করি না। আপনি যদি আমাকে বলেন যে এখানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য হয়েছে, এখানে বিএনপি আওয়ামী লীগের রাজনীতি আমি আনছি না। আমি বলছি দলের ভেতরেও তো একটা রাজনীতি থাকে, এবং সেখানে দলের ভেতরে যে রাজনীতি থাকে ওদের মধ্যে কি প্রতিপক্ষ থাকে না? এটা তো আমরা উপজেলা ইলেকশনের সময় কি দেখি? আমরা প্রবলভাবে দেখেছি, কিন্তু ঘটনা হয়েছে যে এই রকম বড় দলের ক্ষেত্রে এরকম উপদল অনেকগুলি থাকে, কিন্তু সেই কোন দলগুলি রাজনৈতিক কারণে এতটা বড় হতে আমরা আর আগে কখনো দেখিনি, কিন্তু আমরা দেখছি। এবং আপনি আশঙ্কা করছেন যে এইটা এরকম রাজনৈতিক কারণে এতটা বড় হতে আমরা আর আগে কখনো দেখিনি, কিন্তু আমরা দেখছি, এবং আপনি আশঙ্কা করছেন যে এইটা এরকম হচ্ছে। এবং আমি এটাকে একটা রাজনীতি প্যারাডাইমেই ফেলবো যে আমি যখন বলছিলাম রাজনীতির দুর্বৃত্তায়ন, আমি মিন করিনি যে আওয়ামী লীগ বিএনপির মধ্যে, আওয়ামী লীগের ভিতরেও এটা হতে পারে, এটা বিএনপির মধ্যেও হতে পারে। রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করা রাজনীতি বেশি দেখে অভ্যস্ত বলে সেটা আমরা আমাদের গবেষক দল একটি প্রশ্ন তুলেছেন। যাই হোক, এই ব্যাপারে নিশ্চয়ই আমরা একটা বিরতি নিয়ে ফিরতে হবে। দাদা, আপনি একটু বড় করেই বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, বিরতির আগে বেশ কিছু প্রশ্ন অধ্যাপক আমেনা মোহসেন প্রশ্নটা আমরা দুই রকমের। আমেনা যে সমস্ত প্রশ্ন আনছেন সেগুলো পরে যাই। প্রথম কথাটা আপনি যেটা আসছেন যে এই যে অপরাধটি এখন যেটি মানুষের প্রত্যাশা, যেটা অনেস্ট, একটা ইনভেস্টিগেশন দরকার।
ইনভেস্টিগেশনের পরে একটা সিএস, একটা চার্জশিট যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজন, এটা দরকার। তারপরে হচ্ছে দ্রুত বিচার আইনে চাঞ্চল্যকর মামলা হিসাবে এটা গ্রহণ করে অবিলম্বে এটার বিচার হওয়া উচিত, এবং এটি একটি এক্সাম্পলারি পানিশমেন্ট উইদিন দি ফ্রেমওয়ার্ক অফ ল হওয়া দরকার। এগুলো একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে অফিসারদের সরানো হয়েছে, ডু ইউ থিঙ্ক যে এটুকুই যথেষ্ট? নো ওয়ে। তারা তাদের ইনএফিসিয়েন্সির চার্জের কারণেই এই 4 জন পদস্থ অফিসারদের সরানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইনএফিসিয়েন্সির চার্জ আসুক এবং ডিসিপ্লিনারি তার অ্যাপিলের যে প্রভিশনস আছে তাতে তার ইয়েটি হোক। কারণ তাদের বুঝতে হবে যে আমি যে কাজে আছি সেখানে যদি আমার নেগলিজেন্সের কারণে যদি কয়েকটা অপরাধ সংগঠিত হয়, দায় দায়িত্ব তাদের নিতে হবে। মানে আমি দর্শকদের জন্য একটু সহজ করে বলি, আপনি বলছেন যে যাদেরকে প্রত্যাহার করা হয়েছে তাদেরকে যদি কর্তব্য অবহেলার জন্য প্রত্যাহার করা হয়ে থাকে, প্রত্যাহারই একমাত্র শাস্তি নয়, তাদেরকে আসলে মানে ভিজিলেন্স শাস্তিও দিতে হবে, মানে যেটা তাদেরকে ওই ইনএফিসিয়েন্সি চার্জে এবং দ্রুত বিচারানে বিচার করতে হবে। 2 নম্বর হচ্ছে যে যেটি আমেনা মহসিন বলছে, যেটা ক্রাইম। ক্রাইম কি মানে? হিনিয়াস ক্রাইম, ভয়ঙ্কর ক্রাইম, এবং এটি ভয়ঙ্কর না, ভয়াবহ ক্রাইম, ঘৃণ্য অপরাধ। এই সম্বন্ধে কারো কোনো দ্বিমত নাই। উনি এটা রাজনৈতিক ক্রাইম, সেটা এবং রাজনৈতিক এই ক্রাইমটি হচ্ছে 2টি দলের মধ্যে। এর মধ্যে পলিটিক্যাল ক্রাইম বলে বলছেন, হ্যাঁ পলিটিক্যাল ক্রাইম আমরা দেখেছি। যেমন একদিন একটা ইলেক্টেড প্রেসিডেন্টকে মেরে ফেললো, সে আরেকজন বসে গেল এবং সে এটাকে করে দিল, এগুলো হচ্ছে পলিটিক্যাল ক্রাইম। আর যে কথাটা আইজিপি সাহেব বলছেন, সে তো বাইরে যাওয়ার লোক না। আমাদের পেনাল কোডে এরকম এটা পলিটিক্যাল ক্রাইম, এটা সোশ্যাল ক্রাইম, এটা ইকোনমিক ক্রাইম, এটা হ্যাঁ ওইগুলা অন্য লতে ডিফাইন করা। এইখানে যেহেতু যে বিষয়টি হয়েছে, মানুষের কিন্তু এটা হৃদয়ের মধ্যে লেগেছে। আজকে যদি এই ঘটনাটি ঘটবে বিরোধী দলের সঙ্গে সরকারি ছত্রছায়া থেকে এই ধরনের একটি ঘটনা হতো, এর প্রতিক্রিয়াটি মানুষের মধ্যে অন্যরকম ভাবে হতো। আর এই প্রতিক্রিয়াটি হচ্ছে যে উইদিন দি পার্টি হলেও এটি মানুষে হয়েছে, এটি অপরাধ সংগঠিত হয়েছে। সুতরাং এই অপরাধ এটার যাতে দায় মুক্তি না হয়, এটার যাতে বিচার হয়, এবং আপনি যে কথাটা বলেছিলেন যে বিচার এই অল্প সময়ের মধ্যে, এই সময়ই হোক, কোনো অবস্থায় এটাকে রাজনীতিকরণ করা যাবে না। জনাব নুরুল হুদা, আপনি কি মনে করেন যে যারা প্রত্যাহার হয়েছেন কর্মকর্তা, তাদের যদি কোনো ইনএফিসিয়েন্সি পাওয়া যায়, তাদের বিচার করাটা কি সম্ভব কিনা, বা তাদেরকে বিচারের সম্মুখীন করা বড় উচিত কথা কিনা? হয়ে যাবে। আমি বলছি যে তাদের যদি গাফিলতি থাকে, তো তাদের যারা প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ করে, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারা দেখতে পারে যে এখানে কর্তব্যে গাফিলতি হয়েছে কি না। যদি সন্দেহাতীতভাবে সেটা হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করতে পারে। তবে এটা এদের এখতিয়ার হচ্ছে পুলিশ সদর দপ্তরের প্রাথমিকভাবে, এবং তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসনিক মন্ত্রণালয় হিসেবে তারা দেখতে পারে। এবং ইনএফিসিয়েন্সি চার্জ আমাদের ডিসিপ্লিন অ্যান্ড অ্যাপিল রুলসের আওতায় আনা যায়, যদি তারা এটা ঘটনা পরস্পরের দেখা যায়, এরকম অ্যাকশন নেওয়া যায়। আমেনা আপার কাছে যাওয়ার আগে, আমেনা আপা, আমি একটু আপনার দর্শকদেরও মনে করে দিতে চাই যে আজকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যে 6 জন অপহৃত ছিলেন, যাদের লাশ পাওয়া গিয়েছে, তাদের নামাজে জানাজা হচ্ছে। আমরা একটু দেখে নিতে পারি যে সে নামাজে জানাজার ছবি কিছু যদি আমাদের সম্ভব হয়, আমরা একটু দেখে নিতে চাই যে সেটা দেখা সম্ভব কিনা। আমরা তাহলে আমেনা আপার কাছে ফিরে আসি। আমরা এটা এখন দেখতে পাচ্ছি না, আমাদের এটা হচ্ছে। আমেনা আপা, যেটি বলছিলেন যে পলিটিক্যাল ক্রাইম, সেইটিকে আমার মনে হয় আমি একটুখানি এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি। আমি পলিটিক্যাল ক্রাইম শব্দটা ঠিক মানে আমার মনে হয় একটু আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং এ একটু তফাৎ আছে। হোয়াট আই মেন যে এই যে ক্রাইমগুলো হচ্ছে, এটার সাথে রাজনীতি জড়িত আছে। উনি যেটা ব্যাখ্যা করলেন যে ইফ আ প্রেসিডেন্ট হ্যাজ বিন অ্যাসাসিনেটেড, দ্যাট ইজ আ পলিটিক্যাল ক্রাইম। কিন্তু আমার বক্তব্য এখানে ছিল যে এই ক্রাইমগুলো যেগুলো হচ্ছে, এখানে যে কোনোভাবে হোক রাজনীতি জড়িত আছে, রাজনৈতিক ব্যক্তিরাও জড়িত আছে, এবং এটা দলীয় রাজনীতি হতে পারে। আপনি একটা আসনের দখল করার জন্য রাজনীতি করছেন, আপনি অনেক কিছুই করছেন, কিন্তু
এটা তো দল, এটা তো সাধারণ মানুষের মধ্যে হচ্ছে না, যারা রাজনীতির বাইরে, রাজনীতি মুক্ত, তাদের মধ্যে হচ্ছে না, সেই কথাটাই আমি বলার চেষ্টা করছিলাম। এবং এই যে দেখেন খালেদ, একটু আপনি ইয়ে করেন, নারায়ণগঞ্জে কিন্তু এই ধরনের ক্রাইম অনেক হয়েছে। নারায়ণগঞ্জকে ইনফ্যাক্ট আমি দেখছিলাম বোধহয় গত দুদিন আগে আমাদের সময়ে একটা রিপোর্ট হেডলাইন করেছিল অভিশপ্ত নারায়ণগঞ্জ, এই ধরনের একটা ইয়ে ছিল 2 বা 3 দিন আগে, আমি লক্ষ্য করছিলাম। এই ধরনের ক্রাইমস প্রচুর হচ্ছে এবং প্রত্যেকটার সাথেই আমরা দেখছি কোনো না কোনো রাজনীতি জড়িত। সে কারণে আমি বলেছিলাম যে এখানে রাজনীতির দুর্বৃত্তায়ন, আমি এটা কোনোভাবেই আওয়ামী লীগ বিএনপির ডাইকোটমি টানছি না। এটা বিএনপিও করতে পারে, আওয়ামী লীগও করতে পারে, কোনো রাজনৈতিক দলই এটা থেকে মুক্ত না। আমার প্রশ্নটা ছিল যে যখন আমি জানি যে এই জিনিসগুলো হচ্ছে, একদম সর্বস্তরে আমি জানি, উপরের লেভেলে আমি জানি যে এই জায়গাটা এটা হচ্ছে, তারপরেও পার্টি প্রথম থেকে কেন এফেক্টিভ, আমি বলছি না এই পার্টিকুলার ক্রাইমের বিরুদ্ধে, কিন্তু সেই নির্দিষ্ট ব্যক্তিগুলোর সম্বন্ধে তো আমরা জানি, আপনিও জানেন, আমিও জানি, আমরা অনেক ধরনের অ্যালিগেশন শুনে এসেছি, কিন্তু তারপরেও তো ওই লোকগুলো ওখানে প্রভাবশালী থেকে যাচ্ছে। কেন থেকে যাচ্ছে সেই প্রশ্নটা আমার ছিল। নিশ্চয়ই ওরা ওই পার্টিকে অনেক কিছু দিচ্ছে, সে কারণেই তো থেকে যাচ্ছে। এটা বিএনপি করতে পারে, আই এম নট সেইং যে বিএনপি এটা প্রভাব মুক্ত বা বিএনপিতে এটা নেই। আর সেকেন্ড যেটা উনি বলছিলেন যে ধরেন ফিয়ার অফ ক্রাইম, এবং উনি বলছিলেন যে এটা আমরা নারায়ণগঞ্জে, আপনি বলছিলেন হুদা সাহেব যে এটা নারায়ণগঞ্জের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি। বাট খালেদ, আপনিই বলছিলেন যে আইন সালিশ কেন্দ্র রিপোর্ট অনুযায়ী আমরা দেখছি যে মানে এই বছরে 4টি মাস গেছে, যে ধরনের এই ইয়েগুলো ক্রাইমগুলো হয়েছে সেটা 2012 সালে ছাড়িয়ে গেছে। সো ইট ওয়াজ নট লোকালাইজড টু নারায়ণগঞ্জ, তাই না? তারও অন্য জায়গায় ছিল। নারায়ণগঞ্জে এত বেশি হয়েছে, এত চাঞ্চল্যকর হয়েছে বলে এটা মিডিয়া এত অ্যাটেনশন পেয়েছে। সো আমি মনে করি না যে ইট ইজ লোকালাইজড, এটা ছড়িয়ে গেছে। আদারওয়াইজ 2012 সালের পুরো রেটটাকে এটা ছড়িয়ে যেতে পারে না। আমি 2012 সালের গুমের ঘটনার চেয়ে এই কয়েকদিনে আইন সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী বেশি ঘটেছে। সঞ্জয় সেনগুপ্ত, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনি কিন্তু বিরতির পর ফিরে এসে আপনি এর আগের বিরতিতে আপনি বলেছেন যে এই মুহূর্তে কি কি করা উচিত সেটা নিয়ে আপনি বলেছেন। তা আমরা আসলে এই পর্যায়ে আপনার কাছেই জানতে চাইবো যে আপনি এই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কিছু ব্যক্তির নাম কিন্তু আসলে শোনা যাচ্ছে, যেগুলি আমেনা আপা বলেছেন, তাদের মাধ্যমে কি আসলে আওয়ামী লীগ কোনোভাবে বেনিফিটেড হচ্ছে? এটা দলের ভিতর থেকেও নানা ধরনের কথা হচ্ছে, দলের বাইরে থেকে যত না হচ্ছে, দলের ভিতর থেকে আসলে আরো বেশি হচ্ছে এসব কথা নিয়ে। এটা নিয়ে যদি আমি কারো নাম আমি এখানে মেনশন করছি না, আপনি যদি একটু বলেন যে এই ধরনের লোক রাজনীতি থেকে আমাদের জন্য লাভ উপকার কি হয়। আমরা একটা বিরতি নিয়ে আপনার কাছে ফিরছি। ফিরলাম আজকের বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রশ্নে একটু খালি লম্বা লেজ করে, যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা বিতর্কিত, যারা বিভিন্ন সময় গডফাদার হয়েছে, তাদেরকে দলে রেখে আসলে একটি বড় দল আওয়ামী লীগ বা বিএনপির কি লাভ হয় সেটা আমরা একটু জানতে চাইছিলাম। প্রথম কথাটা হচ্ছে যেটাই বলছে যে এটার এই মার্ডারের বা এলোপমেন্টের এর মোটিভটা তো আমরা এখান থেকে বলতে পারবো না, যেটা চট করে দুর্বৃত্তায়ন, রাজনীতির অবস্থান ইত্যাদি ইত্যাদি। এবং বিষয়টি কাদের মধ্যে, এই প্রথম তো আবারও ওখানে যেতে হবে, বিটুইন টু পাবলিক রিপ্রেজেন্টেটিভস। এটা কোথাকার পাবলিক রিপ্রেজেন্টেটিভ? কর্পোরেশন। এবং তাদের কতটুকু, এটা সমাজ দে ওয়েন্ট টু দি কোর্ট, এবং কোর্টে মামলা পেন্ডিং আছে। সুতরাং লিটিগেশন তো আছেই তাদের মধ্যে। এখন কি গেইনের জন্যে, কতটুকুর জন্যে, এই মোটিভটা এই সমস্ত জায়গায় একটু কথা বলতে, অন্তত আমি বা নুরুল হুদা সাহেবের আমাদের একটু সাবধানে বলতে হয়। আনলেস ইট হ্যাজ বিন ইনভেস্টিগেটেড অন দি বেসিস অফ দি এভিডেন্স অন রেকর্ড, মোটিভটা কি আমি এখান থেকে বলে দিতে পারবো না, এই মুখস্থ কথা আমি বলতে পারবো না। আমি মনে করি এটা একটা হিনিয়াস ক্রাইম, এবং এই ক্রাইমে সবাই দুঃখ পেয়েছে, ভয়ও পেয়েছে। এই অবস্থা চলতে দেওয়া যেতে পারে না, এবং সরকারও এটার জন্য একটা অসাধারণ মেজার নিয়েছে। এবং আমরা লেট অল অফ আস, আমরা আশা করি যে একটা ইনভেস্টিগেশন হোক, এটা এফিশিয়েন্ট ইনভেস্টিগেশন হোক অন দি বেসিস অফ রেকর্ড, এবং লেট দিস অ্যাকিউজড বি চার্জশিটেড,
কোনো অনুকম্পা, কোনো ফেভার, কোনো পলিটিক্যাল ফেভার নিয়ে যেন এখানে না আসে, এবং এই ঘটনার দিকে নিছক এটি অপরাধ এবং এটি ঘৃণ্য অপরাধ, ভয়ঙ্কর অপরাধ, তার বাইরে যেন না দেখা না হয়। গিয়ে এটা চার্জশিট হোক, এবং বিচারটি আমি আবারও বলছি দ্রুত বিচার আইনে যত তাড়াতাড়ি সম্ভব, অন্তত 8 থেকে 6-7 মাসের মধ্যে এটার কনভিকশন হয়ে যাবে। জনাব নুরুল হুদা, আমরা গণমাধ্যমের খুব জোরালো ভূমিকা দেখছি গত 4-5 বছর ধরে। জোরালো ভূমিকা বলতে টেলিভিশনগুলি যে কোনো জায়গায় দ্রুত ছুটে যাচ্ছে, দ্রুত। এইটা আসলে আমাদের অপরাধের জন্য, মানে অপরাধ দমন করার জন্য উপকারে লাগছে নাকি আসলে বাধা সৃষ্টি করছে? আপনার কাছে কি মনে হয়? না, আমি তো কোনো বাধা দেখি না। জনগণের একটা রাইট অফ পাবলিক টু বি ইনফর্মড আছে আর কি। জনগণ এই সমস্ত যে সমস্ত বিষয়ে জনশৃঙ্খলার পরে যার প্রভাব থাকে এবং যেগুলো সমাজে ভীতি সৃষ্টি করে বা সমাজে লোকদের যেখানে উদ্বিগ্ন হওয়ার কারণ, সেটা লোকে জানার দরকার। না জানলে আরো এটা হিতে বিপরীত হতে পারে। এই প্রশ্নটার একটা জানার কারণ হচ্ছে, দরকার আজকে আছে। যখন ওই লাশগুলি উদ্ধার করা হচ্ছিল, আমরা যখন লাইভ দেখাচ্ছিলাম, এবং তারপরে যখন ঢাকা চট্টগ্রাম সড়কটা অবরোধ করা হলো, সেটাও যখন লাইভ করা হচ্ছিল, তখন অনেকেই আমাদেরকে বলেছেন যে এই সড়কটা অবরোধ করা হচ্ছে বা আরো ধ্বংসাত্মক দিকে যাচ্ছে, কারণ গণমাধ্যমে এগুলো তো সরাসরি সেটা তো দেখাচ্ছে। সরকারের দায়িত্ব থাকবে। শোনেন, এখানে তো এটা হবে। আমি এখন পাবলিকের রাইট যে আছে জানবার অধিকার, সেইটা আপনাকে নিশ্চিত করতে হবে। অ্যাট দ্য সেম টাইম জনগণের নিরাপত্তাও দিতে হবে। সরকারের তো এখানে গুরু দায়িত্ব আছে, এটা করতে হবে সব সময়। অতএব রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, অতএব তখন আমি এই ঘৃণ্য অপরাধের চিত্র জনগণকে দেখাবো না, সমাজে কি খারাপ হচ্ছে সেটা দেখাবো না, এই অজুহাতে তো এটা বন্ধ করতে পারি না। গণমাধ্যমের এই দায়িত্ব তো গণমাধ্যমের পালন করতে হবে। গণতান্ত্রিক সরকারকে এই মূল্য দিতে হবে আর কি। রেডি থাকতে হবে। আমেনা আপার কাছে শেষ কথা শুনবো, কিন্তু আমেনা আপার কথার প্রতিধ্বনি করেছেন আমাদের একজন দর্শক, প্রায় কথার প্রতিধ্বনি তানিয়া খানম ওনার নাম। উনি বলেছেন যে কোনো একটি অঘটন ঘটলেই সরকার দলীয় লোকেরা যে অনেক সময় বলে যে এমন ঘটনা নতুন নয়, এর কোনো প্রকৃত অর্থ আছে কিনা। আপা যদি শেষ কথা বলতেন যে আপনি এই থেকে উত্তরণের কি উপায় দেখেন, যদি 30 বা 40 সেকেন্ডে বলতেন আর কি। শুনেন, আমি কিন্তু বলিনি কখনো যে এই দুর্বৃত্তায়ন এগুলা হলো মোটিভ। আমি পুরো সার্বিক মানে অবস্থাটাকে বিশ্লেষণ করতে গিয়ে এই ফ্যাক্টরসগুলোকে এনেছিলাম। আপনি যদি আমাকে বলেন উত্তরণের কি আছে, ও কোনো ইজি নেই। আমার মনে হয় দায়মুক্তির যে একটা কালচার আছে, সেটা থেকে তো অবশ্যই আমাদেরকে বের হতে হবে। আর আমি এটাও মনে করি যে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, একটা সুস্থ এবং যেটাকে আমরা বলি ক্লিন পলিটিক্স। আমি জানি না সেটা সম্ভব কিনা, বাট আমরা একটা আশা করতে পারি, এবং সেখানে মিডিয়ার একটা বিরাট আমার মনে হয় রোল আছে। সেটাই একটি সুস্থ রাজনীতির দিকে আমরা নিশ্চয়ই এগিয়ে যাবো, এবং এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা আর কখনোই হতে চাই না। জানাব সুরঞ্জন সেনগুপ্ত, জানাব নুরুল হুদা এবং প্রফেসর আমেনা মহসিন, আপনাদের অনেক ধন্যবাদ। আমি এখানে একটা কথা খালি বলি, একটা বাক্য বলারই সময় আছে। হ্যাঁ, এই ব্যাপার থেকে উত্তরণের বিষয়টি, এটি কর্পোরেশনের ঘটনা, এটি কর্পোরেশনের আভ্যন্তরীণ বিষয়। কোর্ট কাছারি গিয়ে এই ঘটনাটি ঘটেছে, সেখানে একটা নেতৃত্ব আছে, এটা কর্পোরেটেড ইলেক্টেড লিডারশিপ আছে। এখানে পলিটিক্যাল পার্টি আছে, তারও পলিটিক্যাল পার্টি লিডারশিপ আছে। অতএব তাদেরকে, যেহেতু ফ্রম উইদিন দি পার্টি হয়েছে, তাদেরকে তো অবশ্যই কিছু দায়িত্ব নিতে হবে। আমার মনে হয় যে এই দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে আমরা আজকে শেষ করি। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।